দেখুন, দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে চুরির অভিযোগ করছেন। একদিকে যখন ইডির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চুরির অভিযোগ ইডির বিরুদ্ধে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোর করে হাতিয়ে নেওয়ার অভিযোগ, হস্তগত করার অভিযোগ, যেগুলো তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক ফিজিক্যাল এভিডেন্স থেকে ইলেকট্রনিক এভিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে বলপূর্বক কেড়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করছেন। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো গেছি 11:45-এ, 6টা থেকে তদন্ত শুরু করেছে, 5.5 ঘন্টায় ওরাই সব চুরি করে নিয়েছে। কি বলছেন দেখুন। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টায় সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। দেখুন, চুরিটা করেছে কে, কি চুরি করেছে, সেটা তো সবটা আদালতের বিচার্য বিষয়। 14 তারিখে যে শুনানিটা পিছিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন হলো, একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডির মতন একটা তদন্তকারী সংস্থা, মানি লন্ডারিং এর যারা তদন্ত করছিল, পুরো একেবারে ঢাল তলোয়ার নিয়ে তারা গেছিল রবীন্দ্রনাথ বাবু। সিআরপিএফ এর একটা ফোর্স নিয়ে তারা গেছিল, সেন্ট্রাল ফোর্স। তারা তাহলে করছিলটা কি? মুখ্যমন্ত্রী ভেতরে গেলেন, তারপরে সেখান থেকে নথি, ল্যাপটপ, হার্ড ডিস্ক থেকে শুরু করে মোবাইল ফোন নিয়ে চলে এলেন, কার্যত কোনো বাধার মুখে পড়তে হলো না। করছিল কি সিআরপিএফ তাহলে? দেখুন, প্রথমেই বলি, এটা কিন্তু কোনো সাধারণ চুরি নয়। সাধারণ চুরি মানে আমার বাড়িতে একটা চুরি হলো, এটা হচ্ছে সাধারণ চুরি। কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স চুরি ব্যাপার, যে চুরির জন্যে সাধারণ মানুষ মানে সাধারণ নাগরিক তারা তাদের ওয়েলফেয়ার থেকে বঞ্চিত হয়। অর্থাৎ এটা কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি টাকার ব্যাপার, এবং হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ এই যে ওয়েলফেয়ার তার থেকে বঞ্চিত হচ্ছে। আমার জানার কথা নয় এই চুরির সঙ্গে, কয়লা চুরির সঙ্গে কে যুক্ত, আদৌ প্রতীক জৈন যুক্ত কিনা, আছে কি না আছে কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা একটা তদন্তকারী সংস্থার কাছে তো যাব, যে আমার বাড়িতে যদি কোনো, ধরুন কোনো একটা বিষয়ে তদন্ত করতে আসলে আমার উচিত কি? আমি তাকে সহায়তা করব, মানে যদি আমি ল অ্যাবাইডিং সিটিজেন হই, তাহলে আমাকে তাকে সহায়তা করতে হবে। আমি তাকে বলবো কি কি ব্যাপার আছে, তারা যা করবার করবেন। আজ আপনি দেখুন, মুখ্যমন্ত্রী 3বার করে কেন জাস্টিফিকেশন দিচ্ছেন? অর্থাৎ তিনি রক্ষণাত্মক হয়েছেন, তিনি ডিফেন্সিভ হয়েছেন, বুঝেছেন কাজটা কিন্তু ঠিক কাজ করেনি। একটা ফেডারেল গভর্নমেন্টে কেন্দ্র রাজ্য সংঘাত, এই মুখ্যমন্ত্রী তো বলছেন কোনো অন্যায় গতকাল আমি করিনি। সেটা বলছেন, কোনো অন্যায় করেছেন মনেই কোনো অন্যায় করিনি এই কথাটা উনি বলছেন। কোনো অন্যায় যদি করতেন, না করতেন, তাহলে এই প্রশ্নটা আসতো কেন? সব খোলাহাম মঞ্চে দাঁড়িয়ে উনি বলছেন কোনো অন্যায় করিনি। কে ওনাকে অন্যায় করেছে? তার মানে ওনার মাথায় এসছে যে লোকে বলছে বিবেক দংশন থেকে এই কথা বলছেন। বিবেক দংশন শুধু নয়, সারা ভারতে ডিডি পড়ে গেছে যে স্বাধীন ভারতে এই ঘটনা ঘটেনি, যে একজন মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসছেন। আপনি ভাবুন, কেন্দ্র রাজ্য সংঘাত যদি এইরকম একটা পর্যায়ে যায়, এরপরে তো রাস্তায় পুলিশ স্ট্যান্ডগান নিয়ে দাঁড়াবে, ওদিকে ইডি স্ট্যান্ডগান নিয়ে দাঁড়াবে। এটা কি একটা কাম্য ব্যবস্থা? আমাদের তাহলে কি হবে? সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? এটা গেল একটা ন্যারেটিভ। দ্বিতীয়, আপনি ভাবুন তাহলে কি দোষ ছিল সন্দেশখালীতে শেখ শাহজাহান মেরে ধরে ইডির লোকদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে আপনি বলতে শেখ শাহজাহান তাহলে বলবে আত্মরক্ষার খাতিরে আমি সিআরপিএফকে রক্তাক্ত করেছি, কোনো অন্যায় করিনি। এখানেও তাই মুখ্যমন্ত্রী বলছেন আমি আত্মরক্ষার খাতিরে করেছি। আত্মরক্ষার খাতিরে করা মানে কি? যে যারা তদন্তকারী সংস্থার প্রতিনিধি, তাদেরকে আমি তদন্ত করতে দেব না? এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? তাহলে শেখ শাহজাহান যেটা করেছে, উনি সেটা লাইসেন্সড যারা মাসলম্যান মানে পুলিশ,
অফ দিস সোসাইটি, তাদেরকে নিয়ে গিয়ে করেছেন। সুতরাং শেখ শাহজাহান তার মাসলম্যানকে দিয়ে করিয়েছেন, এখানে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাদের সঙ্গে পুলিশ ছিল, তারা গিয়ে করেছেন। সুতরাং দুটোর কিন্তু ন্যারেটিভ, একমাত্র রেজিস্টার্ড অফিসিয়াল মাসলম্যান ছাড়া আপনি আর কোনো জায়গায় তফাৎ পাবেন না। ওখানেও বাধা দেওয়া হয়েছে একেবারে। তার মানে নিঃসন্দেহে ডক্টর বিশ্বাস তার উত্তর দেবেন, তার মানে শেখ শাহজাহানের কাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল কাজকে কার্যত এক আসনে বসাচ্ছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু এই যে কয়লা পাচারের যে অভিযোগ, যার দুর্নীতির তদন্তে গতকাল একেবারে ইডির যে হানা, প্রতীক জৈনের বাড়ি থেকে শুরু করে আইপ্যাকের অফিস, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়লা চুরির জন্য, কয়লা চুরির অভিযোগে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলছেন এই টাকা জগন্নাথের হাত দিয়ে শুভেন্দু অধিকারীর কাছে যায়, সেখান থেকে একেবারে অমিত শাহর কাছে যায়। অমিত শাহ কয়লা চুরির টাকা খায়, এই অভিযোগ করছেন। কি বলেছে দেখাবো, তাই নিয়ে আমি ফিরছি। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামনে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে তার সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।